হাই রিপ্রেজেন্ট করা হলো রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টাকে। প্রথমে তিনি চমক দেখালেন, 1,80,000 রোহিঙ্গাকে 6 মাসের মধ্যে আরাকানে তিনি তাদেরকে প্রত্যাবাসন করবেন, ফেরত পাঠাবেন। ওমা, তারপরে খবর নাই। দুদিন পরে জানা গেল গত 10-11 মাসে প্রায় 1.5 লক্ষ রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে ঢুকেছে। ওনার এই সাফল্যের জন্যই কি ওনাকে আবার প্রায় 3 বাহিনীর উপরে একটা দেখভাল করার জন্য নজিরবিহীনভাবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে ওনাকে আবার বসানো হলো। এবং অনেকের ধারণা, সোশ্যাল মিডিয়াগুলো লিখছে, সাংবাদিকরা লিখছেন, দেশ বিদেশে খবর বেরোচ্ছে, তার নাকি বিশেষ তৎপরতার কারণের জন্য সরকারের সাথে সাম্প্রতিককালে সেনাবাহিনীর যে টানাপোড়েন তৈরি হয়েছে, তার একটা অন্যতম কুশীলব নাকি সরকারের এই নাকি প্রধান নিরাপত্তা উপদেষ্টা। তো এগুলো হবে কেন? এগুলো আমরা কেন দেখতে হবে? ইতিমধ্যেই সেনাবাহিনী পরিষ্কার করে বলেছেন, আগের দিন সেনাপ্রধান বলেছেন, কালকে সেনা দপ্তর থেকে তারা পরিষ্কার করে বলেছেন, তাদের বক্তব্যটা মানুষ গ্রহণ করেছে। মানুষ তাদের বক্তব্যকে মানুষ সাধুবাদ জানিয়েছে। সেনাবাহিনী যেখানে সুযোগ পেলেই তারা হস্তক্ষেপ করে, ক্ষমতা দখল করে। বাংলাদেশের এরকম একটা ক্রান্তিকালেও তারা বলছেন, আমরা গণতন্ত্র চাই, দেশে নির্বাচিত সরকার চাই, এবং আমরা পেশাগত দায়িত্ব পালন করতে চাই। এবং তারা অসাধারণ গুরুত্বপূর্ণভাবে বলছেন, আমরা জাতীয় নিরাপত্তার বিপন্ন হয় এরকম কোনো কিছু সেনাবাহিনী করবে না, এবং তারা শেষ রক্তবিন্দু পর্যন্ত দেশের স্বাধীনতা নিরাপত্তাকে তারা রক্ষা করবেন। তাহলে স্বাভাবিকভাবে এগুলো বলবার কথা না, কিন্তু এরকম একটা অবস্থাতে উচিত হবে না। আমরা বলেছি প্রধান উপদেষ্টাকে, আপনাদের কেউ কেউ চেষ্টা করছেন সরকারের সাথে সেনাবাহিনীর টানাপোড়েনটা বাড়িয়ে তোলার জন্য, এই তৎপরতা বন্ধ করতে হবে। সুতরাং এই তৎপরতাগুলো বন্ধ করে আমরা বলেছি যে আপনারা এজেন্ডাটাকে ছোট করে আনেন, বিচারটাকে দৃশ্যমান করেন, কার্যকর করেন। দ্বিতীয়ত বলেছি আমরা আগামী 15 থেকে 1 মাসের মধ্যে আমরা যেসব ব্যাপারে আমরা একমত, ন্যূনতম বটম লাইন যেখানে আছে, রিফর্মের ব্যাপারে, সংস্কারের ব্যাপারে আলাপ আলোচনা করে আমরা একটা সমঝোতা স্মারকে স্বাক্ষর করতে পারি, যেটা একটা জাতীয় সনদ বলি, জুলাই সনদ হিসাবে যেটা পরিগণিত হতে পারে। কিন্তু ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দরা সঠিকভাবে উল্লেখ করেছেন, ওনাদের চাপাচাপি দেখে মনে হচ্ছেন ওনারা বলবার চেষ্টা করছেন কথাটা এরকম, এগুলো যদি একমত না হন তাহলে নাকি নির্বাচন নাকি বিলম্বিত হয়ে যেতে পারে, এরকম কথা আকারে ইঙ্গিতে বলার চেষ্টা করছেন। আমরা পরিষ্কার করে বলতে চাই, এটা আপনাদের এখতিয়ারের বাইরে, এটা আপনাদের ম্যান্ডেটের বাইরে। আপনাদের কাজ হচ্ছে, একটু আগে রোহিন হোসেন প্রিন্স বললেন, সব বক্তারাই এখানে বললেন, আমাদের নেতারা, যেখানে আমরা একমত হতে পারবো সেখানে আমরা সনদটা স্বাক্ষর করব। আরেকটা কথা বলতে চাই, এক যাত্রায় ওনারা সমস্ত কিছু অর্জন করবেন, এই ম্যান্ডেট আপনাদেরকে দিয়েছে কে? আমি A to Z সমস্ত কিছু আমি একবারেই আমি সেখানে অর্জন করতে পারবো, এবং সেটাও আপনাদের চাওয়া মতে। তো তাহলে তো এর কদিন আগে খসরু ভাই উল্লেখ করেছিলেন, তাহলে তো আর বহুত্ববাদ দরকার নাই, তাহলে তার গণতন্ত্র দরকার নাই, তাহলে তো একটা বাকশাল করলেই কিন্তু এখানে চলে। আমরা নিশ্চয়ই বাকশালী কোনো চিন্তা, বাকশালী কোনো ভূত জবরদস্তি করে আপনি চাপিয়ে দেবেন আর রাজনৈতিক দলগুলো সেখানে তারা আপনার সই করবেন, এরকম কোনো অবস্থা বাংলাদেশে নাই। মেহরবানি করে এই খেলাটা বন্ধ করেন, আপনাদের দিন দুনিয়াটা একটু ছোট করেন, এজেন্ডাটা ছোট করে আনেন, যেটুকু আমরা আলাপ আলোচনা করে বোঝাপড়ার জায়গাটায় আসতে পারবো, সেই জায়গাটায় এসে আমরা আলাপ আলোচনা করে কিভাবে আমরা কত দ্রুত আমরা নির্বাচনটা সম্পন্ন করতে পারি সে ব্যাপারে আপনারা মনোযোগ দেবেন। যেই পরিস্থিতি চলছে এটা আজকে আপনাদের সামনে বলতে দ্বিধা নাই। প্রফেসর ইউনূস সেদিন তিনি সরলভাবে তিনি স্বীকার করেছেন পরিস্থিতিটা, তিনি খুব উদ্বিগ্ন, বিশেষ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার পরে তিনি দেখছেন যে আওয়ামী লীগ, এবং তিনি দেশের নাম উল্লেখ করেননি কিন্তু পার্শ্ববর্তী বৃহৎ প্রতিবেশীর কথাই তিনি বলতে চেয়েছেন, তারা বহুমাত্রিক তৎপরতায় তারা এখানে যুক্ত আছেন। তো সেখানে আপনি তাহলে সরকারের দায়িত্বটা কি? রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যটা গড়ে তুলবেন, অংশীজনদের মধ্যে বোঝাপড়াটা গড়ে তুলবেন। সুতরাং সেই জায়গাটা না হেঁটে প্রতিদিন এমন প্রশ্ন উত্থাপন করছেন। এবং কালকেও দেখলাম আমাদের তরুণদের এক নেতা তিনি বললেন তিনি আন্দোলনরত, তাদেরকে তিনি পরোক্ষভাবে আবার একটা হুমকি তিনি আবার দেওয়া তিনি শুরু করলেন। তো আপনারা কি সচিবালয়ের এই যে হাজার হাজার
অফিসাররা কর্মচারীরা তারা যে আন্দোলনটা করছেন, আপনারা এগুলোকে হুমকি দিয়ে এই আন্দোলন কি দমন করা যাবে? এগুলো তো হুমকি দেওয়ার প্রশ্ন না। আপনারা আগুনের মধ্যে আপনাদের এই তরুণরা যাদের প্রতি আমাদের ভালোবাসাটা এখনো পর্যন্ত আমরা রাখতে চাই, কিন্তু প্রতিদিন তাদের বক্তব্য উদ্বেগ তৈরি করছে, আশঙ্কা তৈরি করছে, আরও বিভক্তি তৈরি করছে, বিভাজন তৈরি করছে, হিংসা বিদ্বেষটা তৈরি করছে। সময়টা এখন এরকম না। সেজন্য বলবো অনেক হয়েছে। আপনারা তাদেরকে একটু মেহেরবানি করে তাদেরকে একটু সংযত করাটা খুব জরুরি। অতি কথন বাড়াবাড়ি এবং অতীতে অনেক অনেক বিপ্লব কিন্তু ব্যর্থ হয়েছে, অনেক অভ্যুত্থান, তারপরে আবার সেখানে পাল্টা একটা অভ্যুত্থান হয়েছে, পাল্টা প্রতিক্রিয়াশীল শক্তি নানা চেহারায় তারা কিন্তু আবার ফিরে এসছে। মেহেরবানি করে আমি যেটা বলে কথাটা শেষ করব, যে এই সরকারকে প্রফেসর ইউনূস আজকে রাত্রে তিনি জাপানে যাবেন। আমরা ওদিন বলেছিলাম, মঞ্চ থেকে একটু কথাটা বলেছিলাম, আপনার উচিত হবে জাপান যাবার আগেই জাতির উদ্দেশ্যে আপনার একটা বক্তব্য রাখা। এই যে আগে প্রথম দিন 3টা দলের সঙ্গে কথা বললেন বিএনপি সহ, পরের দিন যে 19টা দলের সঙ্গে আলোচনা করলেন, আলোচনা করার পরে নির্দিষ্টভাবে রাজনৈতিক দল এবং জনগণকে বিদ্যমান অস্থিতিশীল অবস্থা দূর করার ক্ষেত্রে, অচল অবস্থা দূর করার ক্ষেত্রে যে জন্য মন খারাপ হয়ে আপনি পদত্যাগের কথা ভেবেছিলেন, তাহলে আমরা পুনরায় আপনার উপরে আস্থাটা জ্ঞাপন করার পরে আপনি কিভাবে রাজনৈতিক দল দেশবাসীকে আশ্বস্ত করছেন, আপনার উচিত হবে জাপান যাবার আগেই এ ব্যাপারে বক্তব্যটা রেখে যাওয়া। তাহলে কিন্তু বাংলাদেশকে এরকম একটা অনিশ্চিত দোলাচলের মধ্যে রেখে, অবস্থাটা কীরকম, সমান কাচের মধ্যে যদি পারদ রাখেন, পারদটা কোন দিকে দৌড় দেবে আমরা কিন্তু জানি না। নিশ্চয়ই আপনাদের এই ব্যাপারে অনেকের অভিজ্ঞতা আছে। এরকম একটা ভোলাটাইল অবস্থা বাংলাদেশে আমরা কেউ দেখতে চাই না। তিনি যদি আজকে বলে যেতে পারতেন খুব ভালো হতো। নির্দিষ্টভাবে তিনি যদি এটা বলতে না যান, তাহলে তিনি যে অবস্থায় রেখে যাচ্ছেন, আমার ভয় হচ্ছে, আশঙ্কা হচ্ছে আরও নৈরাজ্য, আরও অচল অবস্থা, আরও বিশৃঙ্খলা এবং আরও একটা সামাজিক যে নৈরাজ্যটা, একটা রাজনৈতিক নৈরাজ্যের চেহারা পরিগ্রহ করে কিনা। সেজন্য মেহেরবানি করে এটা আপনার চিন্তা করবেন, আলোচনা করবেন। আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই। সহযোগিতাটাকে সরকার উচিত হবে এটাকে দুর্বলতা বিবেচনা না করা। আর সুতরাং সবাইকে আস্থায় নেন, আলোচনা করেন, কথাবার্তা বলেন, কথাবার্তা বলে যেন আমরা সম্ভব হলে বলেছি এই ডিসেম্বরের মধ্যে যদি আপনার সঙ্গে দলগুলো যদি বোঝাপড়া থাকে, যদি 1 সপ্তাহ 15 দিন সময় বেশি লাগে, তাহলে কি খসরু ভাই তাহলে কি না করবেন? তাহলে আমরা কি সেই ইলেকশনকে আমরা কি না করব? যদি বুঝি যে আপনি আমাদের সঙ্গে একটা অর্গ্যানিক এনগেজমেন্টের মধ্যে আছেন, বোঝাপড়ার মধ্যে আছেন, তাহলে কোনো সমস্যা হবে না। আশা করি সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং সেক্ষেত্রে আমরা সরকারকে সফল দেখতে চাই। কিন্তু কেউ যদি নিজেকে ব্যর্থতার দিকে নিয়ে যেতে থাকেন ধারাবাহিকভাবে, তাহলে আমরা শত পেলা দিয়েও কিন্তু তাকে রক্ষা করতে পারবো না। আশা করি সেরকম একটা পরিণতি নিশ্চয়ই হবে না। একথা বলে সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।